লোক গোটা চারেক, এখন এসে 40টা 50টা। তো আমি এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করবো কেন? তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তারপরে লাস্টলি 2018 সালে তখন ডিজিএফ এর ব্রিগেডিয়ার তানবীর ছিল, সে গত 4-5 জনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনায় লিপ্ত হয়েছে। তো তাদের চোখ, তাদের মেজাজ, তাদের যে দেখছি, তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই, তো আমাকে হয়তো খোদা তাআলা রক্ষা করেছে। এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি, হয়তো আমাকে এরকম আয়নাগরে তারা নিয়ে যেতে পারে। হয়তো আল্লাহর রহমত, খোদা তাআলার হুকুম, আমার মা বাবার দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে না, আমাকে আয়নাগরে নেয়নি। কিন্তু না নিলেও তারা কিন্তু এরকম একটা ছিল। তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম, একজনকে আমি বাদ দিব, সময় দেন। তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম, ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে। তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশনতে বাদ দিব, 2-1 দিন অপেক্ষা করলাম। 2-1 দিন অপেক্ষা করায় আমি না করাতে, তাৎক্ষণিক না করাতে ডিজিএফ এর ব্রিগেডিয়ার তানবীর এবং তার অনুসারীরা র্যাবের যেই বিখ্যাত যেই দুর্নীতিবাজ, এই যে আপনার বেনজির, তাকে দিয়ে এবং যে সারোয়ার আলম, এখন সে আবার ডিপটি সেক্রেটারি প্রমোশনও পেয়েছে, তাদেরকে দিয়ে আমার এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমার 30 কোটি টাকার মাল নিয়ে গেছে। আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মান সম্মান প্রতিপন্ন করেছে, কিন্তু করার কিছু ছিল না আমার। তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ, তাই আমি কিছু করতে পারি নাই। এই বিষয়ে মামলাও আছে এখনো। তো আমি কি আর বলবো? তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি, পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাঁটাই করেছি। তখন আমাকে বাধ্য করা হয়েছিল ডিজিএফ আর মিডিয়া উইংস থেকে, সেই ব্রিগেডিয়ার তানবীর। আমি যদি আরো বেশি বাড়াবাড়ি করতাম তাইলে আমাকে হয়তো ওই যে নির্জন ছেলে, হয়তো আমারও ওই যে যারা নাকি সেনাবাহিনীর লোক, যাদেরকে আমরা আয়নাগরে রেখেছিল, তাদের দশা হতে পারত। তো আজকে আমার যেই অনুভূতির কথা বলছেন, যেখানে আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং পাবলিক মিডিয়া ব্যক্তিত্ব, সেখানে আমার যদি এরকম অবস্থা, যারা নাকি সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, তাদেরকেও কিন্তু এই আয়নাগরে দেওয়া হয়েছে। তো আমরা কিসের, কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছি আর কি রাষ্ট্র আমরা পেয়েছি তাদের আমলে? তো এটাই হলো আমাদের বর্তমান, আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। একমাত্র তারাই পারেন যে অন্তত এই এই জিনিসগুলিকে রিসাফল করে সংবিধান নতুন করে লিখনির মাধ্যমে আপনার যেভাবে করে যাবেন, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা এই সংবিধানের আলোকে চলবে। আবার এই সংবিধান যদি আবার পলিটিক্যাল গভর্নমেন্ট লেখে, তাহলে তাদের ধাঁচে লিখবে। যেমনটি আগে লিখেছিল তিনি তো তখন বাকশালী কায়দায় লেখা হয়েছিল, তো সেটাই তো ছিল। আবার এটাকে অপারেশন করে অনেক সুবিধা অসুবিধা বিবেচনা না করে, জনগণের কল্যাণের কথা চিন্তা না করে তারা নিজের আঙ্গিকে করেছে। তো কাজেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের উচিত হবে যে যদি তাদের ক্ষমতায় না কুলায়, তাইলে তারা দরকার হলে একটা সিম্পলি হানা ভোট দিয়ে, গণভোট নিয়ে এই সংবিধানকে পুরো লিখনির মাধ্যমে জাতির জন্য 100 বছরের জন্য একটা ম্যান্ডেট সৃষ্টি করতে পারে। তারপর আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে সরকারের পতনের যে স্বৈরাচারী সরকার ছিল, দোসরদের কি ব্যবস্থা নেওয়া উচিত আপনি মনে করেন? ওনাদেরকে স্বৈরাচার বললে, যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো স্বৈরাচার বলেন, অথচ উনি একটাও খুন করেনি। একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে, সেটা এরশাদ সাহেব করেননি, আমার প্রশাসন করেননি। এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে। তো তাকে যদি আপনারা বলেন উনি স্বৈরাচার, তো শেখ হাসিনা কি স্বৈরাচার হবে? উনি অত্যন্ত নিন্দনীয় খুনি, যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনী,
জাতীয় সেনাবাহিনীর চোখর সেনা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংসের নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি, কেউ প্রকাশ করতে পারি নাই, সবার মুখে ছিল তালা। তো আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন, আমাদের সমালোচনা করবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা সেই বাক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই আমরা অতীতের যে অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি। এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে 15-16 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা 50 বছরের পুঞ্জীভূত ক্ষোভ। ব্যবসায়ীরা বলেন। স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থ পাচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমার মনে হয় আপনার তো বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখছেন প্রশাসনের একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত 15 বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল। এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে, সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে, কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম, কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয়। তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয়, এটা হলো যেমন দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল, যারা পরিকল্পনা করত তাদের পার্সেন্টেজ ছিল, যেখানে কাজ সেখানে পার্সেন্টেজ ছিল। তো যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল, মানে বড় লম্বা করলে মানে 1000 টাকার কাজকে 1 কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি, তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয়, প্রশাসনও খুশি হয়, যার কাজ তারও খুশি হয়। মানে একবারে প্রশাসনের A to Z পর্যন্ত এই কমিশন ছিল, যাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল, যদিও আমার এসে পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল, সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু একনেক কিন্তু বন্ধ ছিল না। তার কারণটা কি? ওইটাই তো লাভের জায়গা। আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমি 5-6টা কোম্পানি পরিচালনা করি, আমি 20,000 টাকা দিয়ে খাসি কিনতে পারি না, আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা 15 লাখ টাকা খাসি কিনে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমা রেখা আছে, দুর্বৃত্ত করে স্বল্প পরিমাণে মানানসই ছিল, এমন দুর্বৃত্তায়ন করেছে যে সারা দেশকে, আমাদের জনসাধারণকে, আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাই দিয়েছি। আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি, জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা, ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে, হোল্ডিং ট্যাক্স বাড়াইছে, আর একটা ঢাকা সিটিকে 2টা ঢাকা সিটি করেছে। 2টা ঢাকা সিটি কেন করা হয়েছে? তো দুর্বৃত্তায়নের কারণে। ঢাকা সিটি একটা থাকবে, এবং থানা করাইছে, একটা থানারে 2টা-3টা থানা করাইছে। এটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লুপাটের জন্য, আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বদ্ধ করার জন্য এই প্রয়াস। দেখুন, এখানে যেহেতু আপনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন, এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আপনার ভূমিকা এবং পরামর্শ কি, যদি আমাদের একটু জানাতেন আপনি। জি, আসলে এটা একটা ইম্পর্টেন্ট কথা। আমার কথা হলো আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যেভাবে আমাদের বাক স্বাধীনতা দিচ্ছেন, আমরা সবাই কথা বলছি, আপনারা আরো যারা ব্যবসায়ী আছে তাদেরকেও নিচ্ছেন। এই যে কথা বলার অধিকার থেকে ওনারা জানবেন যে কিভাবে রিফর্ম করা দরকার। তো রিফর্ম যদি ওনারা করেন, ওনাদের কাছে আমাদের এই চাওয়া যে আজকে মনে করেন ডিসি নিয়ে একটা কেলেঙ্কারি ঘটেছিল না, কেন ঘটল? বিগত গভর্নমেন্টের সময় ডিসিরা যে দিনের ভোট রাত্রের ভোট, আবার বিনা ভোটে 2% ভোটারে আবার হাই গ্রেড দেখে, যেটা তারা কারা করেছে? ডিসি, এসপিরা। তো
তো এই ডিসি নিয়োগে একটা কথা আসছিল সেখানে, কিন্তু সেখানে একটা ডিসি দিয়া 4টা ডিস্ট্রিক্টের এখন খুঁজে বের করতে হবে। এখন আমরা যদি এই গভর্নমেন্ট যদি এগুলি খুঁজে বের করে যদি তাদেরকে পদায়ন করা না যায়, তাইলে আমাদের ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান কাজে আসবে না। তাইলে দেখা যাবে যে আরেকটা অভ্যুত্থান লাগবে, আরেকটা অভ্যুত্থান যেভাবে এটা 50 বছরের 16 বছর না 50 বছরের ক্ষোভের বহিঃ প্রকাশ। তো আরেকটা অভ্যুত্থান আসলে তো টাইম লাগবে 25 বছর, তাই না? তো কাজেই ওনাদেরকে এমন সিস্টেমে দেশটা পরিচালনা করতে হবে যাতে কিনা আমরা আমাদের দুর্বৃত্তায়নের সুযোগ যেন এই কোনো প্রশাসনে যেন না ঢুকে, আমরা ওইভাবে করব। আরেকটা কথা এখানে বলতে হয় যে আপনারা জানেন, আপনারা অবগত আছেন, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আগুন লাগার কাজ থেকে শুরু করে সব কিন্তু করতে হইলো আমাদের সরকারি সোর্সেরা। কেন করতো? তার প্রত্যেকটা জিনিসে তাদের লাভ ছিল। একটা আগুন লাগাবার ঘটনায় তারা হাজার হাজার কোটি টাকা বেনিফিটেড হতো। আমি এখন স্বল্প কথা তো বলতে পারবো না, তবে এটা ব্যাপক অর্থে যদি আরো সময় কথা হয় আমি তার ব্যাপক দিতে পারবো যে কোন লাভের কারণে আগুন লাগতো না, আগুন লাগাইতো। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখুন বাংলাদেশে অনেকেই কিন্তু বিশিষ্ট ব্যক্তিগণ অনেক নির্বাচন নিয়ে কথা বলছেন। যেহেতু আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আপনি একজন ব্যক্তিত্ব খুব ভালো মানুষ, তো সে বিষয়ে আমি যে প্রশ্নটি সেটা হচ্ছে দেশের নির্বাচনের ব্যাপারে আপনার মন্তব্য কি? নির্বাচনের ব্যাপারে এটা সত্য যে ওনারা রিফর্ম করবেন, যেটা আমি আগেও একটু ধারণা দিচ্ছি, ওনারা যেটা রিফর্ম করবেন, ওনারা এমন একটা গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের কারণে সৃষ্টি হয়েছে, এটা আমি মনে করি খোদা তাআলা সৃষ্টি করেছে। এই সৃষ্টির মাধ্যমে ওনারা যদি এটাকে ফলপ্রসূ করতে হয়, ফলপ্রসূ করে যেটা বললাম সংবিধান লেখন, তারপর সবকিছু রিফর্ম করুন, রিফর্মের মধ্যে সঠিক লোককে সঠিক জায়গায় নির্বাচিত করুন, এবং তারপরে আমাদের ছাত্র জনতা চাকরি পাচ্ছে না, দুর্বৃত্তরা কেন আমার চেয়ারে বসে চাকরি করবে? কাজে এখন উচিত হবে বেছে বেছে, ওই যে বিগত দিনে এই যে আমাদের এই যে আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল এসটি ইমাম, সেও বলেছে কিভাবে তারা বিসিএস এর পাশ করাইতো, সেটা আপনারা অবশ্যই সাংবাদিক আপনারা জানেন। তো কাজে ওই সমস্ত সময়ে যারা নাকি ওই আপনার এই বিসিএস পরীক্ষায় যারা ভাইভাতে যে সিলেক্ট হয় নাই, এদেরকে ডেকে আবার পুনরায় তাদেরকে চেক করেন, চেক করলে ওখান থেকে ভালো মেধাবী বের হবে, তাদেরকে আইনে পদায়ন করেন না, অসুবিধা না। তাদেরকে পদায়ন করলে তো আমার অর্থবিহীন ভাবে, মানে কোনো অর্থ ছাড়া আমাদের এই আগের সময়ে যদি বলতে হয়, এটা তো 2 দিন বললেও শেষ হবে না। এক একটা পোস্টিং লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি কোটি টাকা। তো যারা নাকি লক্ষ লক্ষ টাকায় চাকরি পায়, কোটি কোটি টাকায় চাকরি নেয়, তো তারা কি করবে? তারা যে ওই যে ডাকাতি শুরু করে, জনগণের উপরে অত্যাচার, রোলিং, নির্যাতন। তো কাজেই এই গভর্নমেন্টের উচিত হবে যাদেরকে আমরা নিযুক্ত করব তারা যেন বিনা পয়সায় যেন তারা চাকরি পায়, বিনা টাকায়, বিনা ঘুষে যেন তারা চাকরি পেতে পারে, আমরা সেই রাস্তাটা তৈরি করতে হবে। আমরা আরেকটি বিষয় দেখছি, সেটি হচ্ছে সরকার পতনের পর থেকে আপনার মিডিয়াতে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন, জনগণের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া কি আপনি লক্ষ্য করেছেন? আমি দুঃখজনক হলেও সত্য, আমি 5 তারিখেই যখন ওনার জানলাম যে উনি পলায়ন করছেন, তখন আমি আমার লাইভে এসে আমি কয়েকটা কথা বলেছি, এবং যা বলেছি এখন তা সত্য।